বিধানসভা ভোটকে পাখির চোখ করে তৃণমূলে নেতৃত্বকে নিশানা করে বিধানসভা ভিত্তিক চার্জশিট প্রকাশ করা শুরু করেছে বিজেপি নেতৃত্ব। আজ কলকাতা উত্তর শহরতলি জেলার বিজেপির তরফ থেকে মোট 4টি বিধানসভা কেন্দ্রে একযোগে সাংবাদিক সম্মেলন করে এই চার্জশিট পেশ করা হয়। এই দিন পানিহাটি, খড়দাহ, উত্তর দমদম এবং রাজারহাট, গোপালপুর বিধানসভা কেন্দ্রের সুবিধা অসুবিধার কথা উল্লেখ করে চার্জশিট প্রকাশ করা হয়। কলকাতা উত্তর শহরতলি জেলার বিজেপির সভাপতি আইনজীবী চণ্ডীচরণ রায়ের তত্ত্বাবধানে এই দিন এই 4 বিধানসভা কেন্দ্রের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। সেখানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য স্পোকসপারসন কেয়া ঘোষ এবং প্রাক্তন সাংসদ শিলা ভদ্র দত্ত। অভিযোগপত্রে সংশ্লিষ্ট অঞ্চলগুলির স্থানীয় সমস্যাগুলির কথা যেমন উল্লেখ করা হচ্ছে, তেমনই দুর্নীতি, প্রশাসনিক ত্রুটি, সাধারণ মানুষের সমস্যার কথাও তুলে ধরা হয়েছে। এই চার্জশিট পেশ করার মধ্যে দিয়ে স্থানীয় বিষয় থেকে শুরু করে আইন ব্যবস্থা সহ নানা ইস্যুতে শাসক দলের কাছে জবাবদিহি চাইছে বিজেপি। এদিনের এই সাংবাদিক সম্মেলনের মধ্য থেকে বিজেপির পক্ষ থেকে চার্জশিটে এলাকাভিত্তিক অভিযোগ এবং দুর্নীতি, প্রশাসনিক ত্রুটি ও নাগরিক উদ্বেগ সম্পর্কিত নানা বিষয় তুলে ধরা হয়েছে। তাদের দাবি, তারা সাধারণ মানুষের স্বার্থে এই বিষয়গুলি সামনে আনছে, যেখানে একদিকে রয়েছে রাস্তার বেহাল দশা, সঠিক জল নিকাশি ব্যবস্থার অভাব সহ একাধিক বিষয়কে উল্লেখ করা হয়। এই দিন বিজেপির নেতৃত্বের দাবি, স্থানীয় মতামতের উপর ভিত্তি করে চার্জশিটে সমাজ কল্যাণমূলক কাজের বাস্তবায়নে দুর্নীতি, চাকরি সংক্রান্ত উদ্বেগ, জনসুরক্ষাজনিত সমস্যা এবং প্রশাসনিক দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যা তাদের বিধানসভা নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে লড়তে এবং স্বচ্ছ কেন্দ্র গড়ে তুলতে বিশেষভাবে ভূমিকা পালন করবে। এছাড়াও এই বিষয়ে আরও কী বলছেন বিজেপি নেতৃত্ব, বিস্তারিত শুনুন। এই ভিডিওটি যারা দেখছেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। কলকাতা থেকে আজমউদ্দিন শেখের রিপোর্ট, আখরিগঞ্জ নিউজ। চণ্ডীদাকে ধন্যবাদ জানাই। আজকে এই উত্তর শহরতলি জেলার তরফে আমরা যে চারটে বিধানসভার চার্জশিট পেশ করব, তার মধ্যে শুরু করছি আমরা খড়দা দিয়ে। খড়দায় আপনাদের কাছে অবশ্যই এটার কপি পৌঁছে যাবে এবং বিভিন্ন জায়গায় সমস্ত বিধানসভা জুড়ে খড়দাবাসীরা জানতে পারবেন, দেখতে পারবেন যে যিনি বিধায়ক মহাশয় এসছেন, সেই অ্যাক্সিডেন্টাল বিধায়ক বলবো কি না জানি না, বা একজনকে জায়গা করে দিতে বিধায়ক হয়েছেন, সেই বিধায়ক মহাশয় রাজ্যের মানুষের তো এই সরকার উন্নয়ন করেনি, খড়দা বিধানসভারও কোনো রকম উন্নয়ন যে হয়নি, তার মাত্র কয়েকটা খতিয়ান আপনাদের সামনে তুলে ধরব। নিকাশি ব্যবস্থার কথা তো বেহাল, সেটা সারা রাজ্য জুড়ে, খড়দাও ব্যতিক্রম নয়। স্থানীয় হাসপাতালে সেখানে কিন্তু বৃষ্টি হলে জলের তলায় ডুবে যায় সামান্য বৃষ্টিতেই। অর্থাৎ এই যে অল্প বৃষ্টিতে নিকাশি ব্যবস্থার যে কি বিহাল দশা আপনারা বুঝতে পারবেন যদি সামান্য বৃষ্টিতে একটা হাসপাতাল কার্যত জলের তলায় ডুবে যায়। স্বাভাবিকভাবেই রোগী যারা থাকেন, ভর্তি থাকেন, তাদের জীবন বিপন্ন থাকে। তৃণমূলের যে পরিচালিত পৌরসভা, তারা নিজেদের দুর্নীতি ছাড়া আর কোনো নীতি করে না। মানুষের সেবার যে কাজ, সেগুলো কিছু দেয় না। তাই স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ সেখানকার তারা অত্যন্ত ক্ষুব্ধ। বন্দিপুরে সেখানে প্রায় 200 বস্তা ছাই মেশানো মাটি ফেলা হয়েছে, যা সামান্য বৃষ্টিতেই সেখান থেকে প্রচণ্ড একটা পচা দুর্গন্ধ বেরোচ্ছে। সাধারণ মানুষের সেখানকার যে নাভিশ্বাস অবস্থা হয়েছে। স্বাভাবিকভাবেই যদি এরকম দূষিত একটা পরিবেশ থাকে, সেখানকার যারা বয়স্করা রয়েছেন, শিশুরা রয়েছেন, তাদের অত্যন্ত খারাপ অবস্থা। গোটা খড়দা জুড়ে বেআইনিভাবে পুকুর ভরাট চলছে। এই পুকুর ভরাটটা আমার মনে হয় কলকাতা পুরসভা বা কলকাতা পুরসভার বাইরেও যেগুলো পুরসভাগুলো রয়েছে, বিভিন্ন জায়গায় অবাধে পুকুর ভরাট চলছে। কিছুদিন আগেই আমরা দেখেছিলাম যে তৃণমূলের এক খুব বড় নেতা, তিনি বলেছিলেন না, এখানে সেরকম পুকুর ভরাট হয়নি। সামান্য যে রামসার যে প্রকল্পটা ছিল, যে বক্তব্যটা ছিল, সেটাকে ভায়োলেট করে অবাধে পুকুর ভরাট করে সিন্ডিকেট সেখানে বাড়ি হচ্ছে, যাতে কিনা সিন্ডিকেট রাজ বহাল থাকে, তোলাবাজি বহাল থাকে।
এবং অত্যন্ত খারাপ মানের কাঁচা মাল দিয়ে সাধারণ মানুষ যে বাড়িগুলি তৈরি হচ্ছে সেখানে যারা যাচ্ছেন নিজেদের সারা জীবনের পুঁজি দিয়ে স্বপ্ন, একরাশ স্বপ্ন চোখে নিয়ে সেই তাদের জীবনও কিন্তু কার্যত বিপন্ন হচ্ছে। খড়দা পৌরসভার একটি ওয়ার্ডে বেআইনি বহুতল তৈরি করার প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এই ঘটনাগুলি আপনারা সংবাদ মাধ্যমের বন্ধু, আপনারা তো বিস্তারিত জানেন। আমরা বারে বারে বলছি যে এক একটা বিধানসভাতে এত আমাদের বলার রয়েছে, সেটা বললে বোধহয় সংবাদ এই প্রেস কনফারেন্সটা অনেক লম্বা হয়ে যাবে। আমরা ছোট ছোট পয়েন্টগুলো খালি তুলে ধরছি। এগুলো আমাদের কথা নয়, সাধারণ মানুষের সঙ্গে কথা বলে এই তথ্য আমরা পেয়েছি, যেগুলো সাধারণ মানুষের আওয়াজ হয়ে ভারতীয় জনতা পার্টি আপনাদের সামনে তুলে ধরছে। খড়দা পৌরসভার পরিকাঠামোর উন্নয়নে কোনো নজর দেওয়া হয়নি, তার ফলে ছিঁড়ে পড়া তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পথচারীর মৃত্যু হয়েছে। এই ঘটনা আমরা প্রতি বর্ষায় আমরা দেখতে পাই যে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনায় কখনো স্কুলের ছাত্র, কখনো প্রৌঢ়, কখনো নাবালক বা নাবালিকা, কখনো একজন কর্মক্ষম পুরুষ, তাদের মৃত্যু হয়। এই যে এদিকে নজর না দেওয়া, এটার জবাব কে দেবে? একজন তারা খালি কাঁদছেন কোন বিএলও, নিশ্চয়ই প্রতিটা মৃত্যু দুঃখের, কিন্তু এই যে এই পথচারীর যে মৃত্যু হয়েছে তার জন্যে কি যারা নিজেদের মা মাটি মানুষের সরকার বলেন তাদের কি মন কাঁদে না? খড়দা লেভেল ক্রসিংয়ের রোজ জীবনের ঝুঁকি নিয়ে চলছে পারাপার। প্রতিশ্রুতি দিয়েও কিন্তু রেল লাইনের ওপর দিয়ে ফ্লাইওভারের কোনো কাজ এখনও পর্যন্ত শুরু করা হয়নি। এছাড়া আমি জল নিকাশির কথা খানিকক্ষণ আগেই বললাম। সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিন্তু প্রতিশ্রুতিগুলো হয়েছে শুধুমাত্র ওই অন্তঃসার প্রতিশ্রুতি, ফাঁকা বুলি, যেগুলো আমরা 2011 সাল থেকেই শুনে অভ্যস্ত হয়ে গেছি। পাতুলিয়া এক মহিলাকে গণধর্ষণ করা হয় এবং যেটা সাধারণ মানুষের অভিযোগ যে তৃণমূলের যে আশকারাতেই এই দুষ্কৃতীরা এই অভব্য আচরণ আমাদের রাজ্যের মা বোনদের সঙ্গে করার দুঃসাহস পায়, কারণ তারা জানে যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের ওপর যদি ওই লোকাল দুষ্টু মিষ্টি দাদা বা ভাইদের হাত থাকে তাহলে এই রাজ্যে ধর্ষণ করেও পার পাওয়া যায়। তার আরও একটা উদাহরণ রয়েছে কামদুনি, তার আরও একটা উদাহরণ রয়েছে হাঁসখালি, এরকম বহু উদাহরণ রয়েছে। রাজ্যে মহিলাদের যে নিরাপত্তা নেই, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মহিলা হয়ে তিনি মহিলাদের বলেন 8টার মধ্যে বাড়ি ঢুকে যান। এটা মহিলা হিসেবে আমাদের কাছে অত্যন্ত লজ্জা। এবারে আমরা চলে আসি পরবর্তীতে, আচ্ছা এখানে খোপলির বিল, সেখানে কিন্তু বেশিরভাগ অংশে মাটি পেলে অবৈধভাবে ভরাট এবং প্লট করে বিক্রি করার অভিযোগ উঠেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেখানে আমাদের জলাভূমি, জলাশয় আমাদের রক্ষা করতে হবে, পরিবেশ রক্ষা করতে হবে, এত বড় বড় কথা আমরা শুনতে পাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। সেই জায়গায় দাঁড়িয়ে খোপলির বিলের মতন একটা বিশাল একটা অঞ্চল, সেটা জমি জল দিয়ে, জলটা বুঝিয়ে জলা জমি ভরাট করে প্লট করে বেচেও দেওয়া হচ্ছে। টাকাগুলো কার কাছে যাচ্ছে এটার জবাব আমরা চাই। আমরা চাই 25-75-এর ভাগ কোন নেতাদের বাড়িতে যাচ্ছে সেই জবাব আমাদের দিতে হবে। এরপরে আমরা হ্যাঁ শিলদা রাজার একটা বলে দিই। যে রটনা বা কথা চলছে সেটা হচ্ছে বিধায়কের বৌমা চাকরি চুরি। তো বিধায়কের বৌমার চাকরি চুরি এই বিষয়টা কিন্তু পুরো পানিহাটিবাসী কি পশ্চিমবঙ্গবাসীও জেনে গেছেন। তো যারা শিক্ষিত বেকার, যারা চাকরি পাবার যোগ্য, সেই যোগ্য চাকরি প্রার্থীরা কিন্তু চাকরি পায়নি, অথচ বিধায়কের বৌমা চাকরি পেয়েছেন। এটা হচ্ছে একটা বিষয়। আর এর বাইরেও আমরা আরও একটা জ্বলন্ত বিষয়, যেটা পানিহাটির সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত, যে ঘটনা ঘটে গেছে আমরা জানি, যে ঘটনায় গোটা পৃথিবীকে আলোড়ন সৃষ্টি করেছিল আরজি কর কাণ্ডে। সেই পানিহাটির অভয়া, যে পানিহাটিরই মেয়ে, আমাদের পানিহাটিতেই বসবাস করত ডাক্তার, তার উপরে যে নৃশংস ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে পুরোপুরি চাপা দেওয়ার জন্য যে দুজন ব্যক্তি যুক্ত ছিলেন
তিনি পানিহাটির বিধায়ক এবং বর্তমানে পানিহাটির চেয়ারম্যান সোমনাথ দে এবং নির্মল ঘোষ মহাশয়। দেখুন, তৃণমূলেই এটা সম্ভব যে কোনো অন্যায় কাজ পার্টির হয়ে যদি করে, সেই অন্যায় কাজকে চাপা যদি দেয়, তাহলে চাপা দেওয়ার জন্য পুরস্কার দেওয়া হয়। তো যে সোমনাথ দে মহাশয় যে অন্যায় কাজটি অভয়াকে যেভাবে মেরে ফেলা হয়েছিল সেইটাকে পুরো ধামাচাপা দেওয়ার জন্য সহযোগিতা করেছেন, সেই সোমনাথ দে মহাশয়কে কিন্তু পুরস্কার দেওয়া হয়েছে এবং পরবর্তী ক্ষেত্রে তাকে চেয়ারম্যান করা হয়েছে। তো পানিহাটিবাসীকে ভাবতে হবে যে পানিহাটির পরিস্থিতি কী আছে। এছাড়াও আপনারা দেখেছেন যে 7, 9, 11, 17, 22, 26, 29, 32 এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো এতটাই পরিস্থিতি খারাপ, সেই পুরো রাস্তার যে পরিস্থিতি, যে রাস্তার ভাঙা অবস্থায় আছে। মানুষ 6 নম্বর ওয়ার্ডেও আছে, সেই রাস্তা যে ভাঙা আছে, সেই রাস্তাগুলো কিন্তু পৌরসভা এখনও পর্যন্ত, আগে আমরা দেখেছি যে পুজোর সময় একটা নমনম করে করার চেষ্টা করতো, এবছর কিন্তু সেটাও হয়নি। কারণ দেউলিয়া হচ্ছে পৌরসভা, সেই পৌরসভার আর্থিক পরিস্থিতি নেই যে রাস্তাগুলোকে ঠিক করবে। তো সেই জায়গাতে পানিহাটিতেও এইভাবে রাস্তার একটা পুরো ভাঙা অবস্থায় মানুষ ভোগ করছে। এছাড়াও 21, 23, 24, 27, 30, 35 এই ওয়ার্ডগুলোর পুরোপুরি যে পরিবার আছে, এই পরিবারগুলি মোটামুটি বছরের অধিকাংশ সময়েই জলের তলে থাকে, রাস্তাগুলো জলের তলে থাকে, তারা সেই পরিবারগুলো দুর্ভোগ পায়। আপনারা দেখেছেন কিছুদিন আগেই, আপনারা সংবাদ মাধ্যমে এগুলো দেখিয়েছিলেন যে পানিহাটির চেয়ারম্যান একটা ওয়ার্ডে গেছেন, সেখানকার সাধারণ মানুষ তাকে ঘিরে বিক্ষোভ করেছেন, কারণ তারা সেই ব্যবস্থা পাচ্ছে না। পানিহাটির যে পানীয় জলের, পরিশুদ্ধ পানীয় জলের 24 ঘন্টা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তৃণমূলের সাংসদের পক্ষ থেকে, তৃণমূলের বিধায়কের পক্ষ থেকে, কিন্তু সেটা কিন্তু এখনও পর্যন্ত পানিহাটিবাসী পাননি। তো এই বিষয়গুলো আছে। পানিহাটি আরও জ্বলন্ত যে ঘটনা আছে, যেটা রামচন্দ্রপুরে আপনারা জানেন যে 2 একর জায়গা জুড়ে একটা ভ্যাট আছে, ভাগার আছে। পুরো পানিহাটির আবর্জনা সেখানে ফেলা হচ্ছে। পানিহাটির সেই আবর্জনা শুধু সেখানে নয়, পানিহাটির যে মেন রোড আছে এবং ওয়ার্ডের মধ্যে মেন রোড যেগুলো আছে, সেই রোডের ধারে পুরো স্ট্যাক করা হচ্ছে এই জঞ্জালগুলোকে, এবং দুর্গন্ধ এবং নোংরা, সাথে সাথে মশাবাহিত, মাছিবাহিত যে রোগ, সেই রোগেও কিন্তু ভুগতে হচ্ছে সাধারণ নাগরিককে। তো পানিহাটির পৌরসভার যে পরিষেবা দেওয়ার কথা, সেই পরিষেবা কিন্তু ঠিক মতন দিতে পারছে না। আর পানিহাটি পুরো ভারতবর্ষের মধ্যে এমন একটা জঞ্জাল যুক্ত শহর হিসাবে পরিচিত হয়েছে, যেটা রেকর্ডে উঠে গেছে যে পানিহাটির এই পরিস্থিতি আছে। পানিহাটিতে এটাও হয়েছে নিজেদের মধ্যে ওদের যে গোষ্ঠীকন্দল, আপনারা দেখেছেন যে 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, সেটা পরোক্ষভাবে বিচার চলছে এবং সেই বিচারে অনেকেরই নাম জড়িয়েছে, অনেকেই অনেক কিছু চিন্তা করেছেন বা ভেবেছেন। তো এরও একটা প্রতিকার হওয়া উচিত, যে জঙ্গল রাজ চলছে, যে মস্তানি ব্যবস্থা চলছে, সেই মস্তানি ব্যবস্থা থেকে পানিহাটিকে মুক্ত করতে হবে, এটাও আমাদের দাবি। ছোট ছোট দোকানদার এবং মালিকরা দোকানের ভিতরে জল ঢুকে যায়, যেটা বলছিলাম যে একটু বর্ষা হলেই যে ছোট ছোট দোকানদার আছে, তাদের দোকানগুলো দীর্ঘদিনের পুরানো দোকান, কিন্তু তার ভিতরে জল ঢুকে যায়, ফলে তাদের ব্যবসারও বন্ধ হয়। অথচ পানিহাটি পৌরসভায় এমন পরিস্থিতি আছে যে ট্রেড লাইসেন্সের ফি প্রায় 100 গুণ 200 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। তো এই ছোট দোকানদাররা যদি ব্যবসাই না করতে পারে, তাহলে তারা কিভাবে তার ট্রেড লাইসেন্স ফি জমা দেবে? এটাও কিন্তু পানিহাটির নাগরিকদের পক্ষ থেকে আমরা রাখছি বিষয়টা। এছাড়া যে বাসন্তী কটন মিল, সেই বাসন্তী কটন মিলও এখন আপনারা জানেন যে ভেতরে একটা পানিহাটির যারা ব্রোকার আছেন, বিখ্যাত ব্রোকার, সেই ব্রোকাররা যেভাবে ডাকব্যাগকে শেষ করেছে, সেখানে ওয়্যারহাউস তৈরি হয়ে গেছে, সেখানে শিল্পের জায়গায় এখন ট্রেডিংয়ের ব্যবসা হচ্ছে। সেই রকমই বাসন্তী কটন মিলকেও কিন্তু বিক্রি করার একটা চক্রান্ত চলছে, সেটারও আমরা তীব্র প্রতিবাদ করছি। এছাড়া এর সাথে এই বাসন্তী কটন মিলের সাথে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কিন্তু নামের একটা যোগাযোগ আছে। সেই ঐতিহ্যময় বাসন্তী কটন মিলের জায়গাতে আমরা চাইছি সেখানে শিল্প হোক পানিহাটি নাগরিকের জন্য, তাহলে একটা কর্মসংস্থানের জায়গা তৈরি হবে।
2021 সালে প্রতিশ্রুতি সত্ত্বেও মানুষ যে আজও জলের, পানীয় জলের, যেটা আগেই বলছিলাম আমি, পানীয় জলের দুর্ভোগে ভুগছে পানিহাটির নাগরিকরা। বেপরোয়া আইন, বেআইনিভাবে নির্মাণ কার্য চলছে। 6 ফুট 7 ফুট 8 ফুট রাস্তা, যে চওড়া রাস্তা, যেখানে পৌরসভা কোনো দিতে পারেন না, পারমিশন দিতে পারেন না, সেখানে 4 তলা বিল্ডিং হয়ে যাচ্ছে। তো এই পরিস্থিতি পুরো পানিহাটি জুড়ে আছে। পানিহাটি জুড়ে যেটা আছে, যে 1979 সালে প্রতিষ্ঠিত পানিহাটি প্রগতিশীল আদর্শ স্কুল আজ পুরোপুরি বন্ধ হয়ে গেছে এবং আগামী প্রজন্মের যে ভবিষ্যৎ তাও অন্ধকারে চলে গেছে। পানিহাটিতে বহু সরকারি প্রাইমারি স্কুলগুলো আছে, যেমন ইউপি স্কুল পানিহাটির 6 নম্বর ওয়ার্ডে আছে। এটাকে কমিউনিটি হল করে দেওয়া হয়েছে, রোজগারের একটা জায়গা তৈরি করে দেওয়া হয়েছে। শিক্ষাকে বিক্রি করে দিয়ে সেখান থেকে পৌরসভা একটা রোজগার করবে, সেই রোজগারের জায়গা তৈরি করা হয়েছে। এভাবেই যে সরকারি বহু ওয়ার্ডে যে প্রাইমারি স্কুলগুলো আছে, সরকারি প্রাইমারি স্কুলগুলো, সেগুলোতে যে শিক্ষার মান এতটাই নেমে গেছে, সেখানে কিন্তু স্কুলে ছাত্র যেতেও ভয় করছে, তার মা বাবা পাঠাতে ভয় করছে। তো তার শিক্ষার মানকেও যাতে উন্নত করা হয়, সেটাও আমাদের একটা দাবি রাখছি। পুরো পানিহাটি জুড়ে যে একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে, মানুষ পরিষেবা পাচ্ছে না, মানুষের রাস্তাঘাটের যে অচল অবস্থা, রাস্তা তৈরি হচ্ছে না, দোকানদারদের অধিক পরিমাণে টাকা দিতে হচ্ছে ট্রেড লাইসেন্সের জন্য। ইভেন আপনারা এটাও জেনে রাখুন যে পানিহাটি পৌরসভা এত বছরের একটা পৌরসভা, এই পুরাতন পৌরসভাগুলোর মধ্যে একটা পুরাতন পৌরসভা পানিহাটি পৌরসভা, রামনাথবাবু যেটাকে করে গেছিলেন, সেই ঐতিহ্যশালী পৌরসভা এখন মানুষকে, জনগণ, পানিহাটির নাগরিককে পায়খানা পরিষ্কার করার জন্য সুবিধা দিতে পারে না। কারণ তাদেরকেও যেতে হয় খড়দা মিউনিসিপ্যালিটিতে, সেখানে তাদের যে ডেট আছে সেই ডেট অনুসারে টাকা নিতে হয় এবং সেখানে যারা কাজটা করে তাদেরকে উপরোক্ত কিছু টাকা পয়সা দিয়ে কাজটা করাতে হয়। তাহলে পানিহাটি পৌরসভা এই যে নাগরিক যা যা পরিষেবা আছে, জল নিষ্কাশি ব্যবস্থা থেকে শুরু করে, এই ধরনের সোয়েজ পরিষেবা থেকে শুরু করে, শিক্ষার যে পরিষেবা, সমস্ত কিছু, এবং জঙ্গলরাজ, যে জঙ্গলরাজটা আমি বললাম যে নিজেদের বিধায়ক, এই কাউন্সিলরকেই মার্ডার করে দেন, এরকম পরিস্থিতি তৈরি হয়ে আছে। তো সেই জায়গা থেকে মুক্তি পেতে হলে মানুষকে ভাবতে হবে এবং মানুষের দরবারে আমরা ভারতীয় জনতা পার্টি রাখছি বিষয়টা। বছর ধরে প্রথম দুটো টার্ম রাজারহাটের বিধায়ক মন্ত্রী ছিলেন। পরের টার্মে রাজারহাটের যিনি বিধায়ক আছেন তিনি অভিষেক ব্যানার্জির খুব ঘনিষ্ঠতম যুবনেতার স্ত্রী। আমরা রাজারহাট গোপালপুরে সিপিএমের আমল থেকেই দেখছি রাজারহাট গোপালপুরে বহুতল বাড়ি হচ্ছে, রাজারহাট গোপালপুরের ঝকচকচকের রাস্তা হচ্ছে, কিন্তু রাস্তাঘাটের অবস্থা বা রাজারহাট গোপালপুরের যে স্থানীয় অবস্থা সেটার কোনো উন্নতি আমরা দেখতে পাইনি। আমরা যে কিছু পয়েন্ট তুলে ধরেছি, কারণ মানুষের চাওয়া বা মানুষের কাছে নালিশ অনেক আছে, কিন্তু যার মধ্যে যেটুকু আমরা তুলে ধরতে পারছি সেটা হচ্ছে, যেমন কেষ্টপুরের প্রফুল্ল কলোনির হরিচাঁদপল্লীর পিছনে সেচ দপ্তরের জমি পয়সার বিনিময়ে বিক্রি হয়ে যাচ্ছে। বিধায়ক, কাউন্সিলর সবার সামনে সেচ দপ্তরের জমি বিক্রি হয়ে যাচ্ছে, কিন্তু সেখানকার কোনো সরকারি কোনো বাধা পাচ্ছে না, প্রশাসন কোনো বাধা দিচ্ছে না। আমরা দেখেছি হরিচাঁদ কলোনিতে আমাদের প্রসেনজিৎ দাস 21 সালের নির্বাচনের পরে যাকে পিটিয়ে মেরে দিয়ে গলা দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল, তার দোষীরা এখন অবধি কোনো শাস্তি পায়নি। আমরা রাজারহাট গোপালপুরে দেখেছি 17 নম্বর ওয়ার্ডের এবং 25, 24 এবং 26 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরদের নেতৃত্বে 21-এর নির্বাচনের পর আমাদের বিজেপির কর্মীদের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে, বিজেপির কর্মীরা আক্রান্ত হয়েছে, তাদের ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে, তার কোনো প্রতিকার আমরা পাইনি। কেষ্টপুর থেকে নিউ টাউন পর্যন্ত এই বিস্তীর্ণ এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ভরে গেছে, রোহিঙ্গাতে ভরে গেছে। আমরা বারবার করে আমরা দেখেছি নিউ টাউনের বিভিন্ন অঞ্চলে এ নিয়ে খবর বেরিয়েছে, কিন্তু সরকারি সাহায্যে, সরকারের সহযোগিতায়, তৃণমূলের সহযোগিতায় অনুপ্রবেশকারীরা ভরে গেছেন, সেদিক দিয়ে তার কোনো প্রতিকার হচ্ছে না।
আমরা দেখেছি বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের 22 নম্বর ওয়ার্ডের হিটকোর খালি জমি বিক্রি করে দেয়া হচ্ছে, হিটকোর জমি পর্যন্ত বিক্রি করে দেওয়া হচ্ছে, এবং সবটাই বিধায়ক এবং কাউন্সিলরদের সঙ্গে করে সহযোগিতা নিয়েই। 22 নম্বর ওয়ার্ডে দু ভাই, এটা সমস্ত সংবাদপত্রে বেরিয়েছিল, সমস্ত নিউজ চ্যানেলটা করেছিল, 2 ভাই খুন হয়েছিল। বিচারের বাণী কিন্তু নীরবে নিবৃত্তেই কাঁদছে, কোনো বিচার কিন্তু হয়নি। আমরা বর্ষার সময় দেখেছি হলদিরাম থেকে চিনার পার্ক বিস্তীর্ণ অঞ্চল জলের তলায় ডুবে যায়, কোটি কোটি টাকার ফ্ল্যাট বাড়ি তৈরি হয়েছে, বিশাল বিশাল বাড়ি তৈরি হয়েছে, কিন্তু সামান্য বৃষ্টিতেই পুরো এলাকা জলের তলায় চলে যায়, নিষ্কাশনী ব্যবস্থার কোনো উন্নয়ন নেই। আমরা দেখেছি আমাদের 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এটা হচ্ছে সাউথ দমদম মিউনিসিপ্যালিটির 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রমোটারকে মেরেছে, এটাও সমস্ত সংবাদপত্রে বেরিয়েছে। সে 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এটা সমস্ত ওয়ার্ডে সমস্ত সংবাদপত্রে বেরিয়েছে। কাউন্সিলরকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে প্রশাসন বলছেন, কিন্তু আমরা অবাক হয়ে দেখছি সে কাউন্সিলর ঘুরে বেড়াচ্ছেন, SIR এর সময়ও বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরছেন, মানুষের কাছে যাচ্ছেন, কিন্তু পুলিশ খুঁজে পাচ্ছে না। আমরা দেখেছি এটাও সমস্ত সংবাদপত্রে বেরিয়েছে এবং এটা কেস চলছে সাউথ দমদম মিউনিসিপ্যালিটিতে। কর্মী নিয়োগের উপর যে দুর্নীতি হয়েছে, আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে গেছে, যে চেয়ারম্যান থেকে শুরু করে এখানকার বিধায়ক মন্ত্রী সবাই জড়িত রয়েছেন, তাদের প্রত্যেকের নাম এসছে। আমরা অবাক হয়ে দেখেছি এই সাউথ দমদম মিউনিসিপ্যালিটি এই অঞ্চলগুলোতেও, যেটা রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে পড়ে, সেখানকার যে দুর্নীতি হয়েছে, যে অবস্থাগুলো হয়েছে, সেগুলো নিয়েও আমরা এলাকার মানুষের কাছ থেকে অনেক ক্ষোভ পেয়েছি। এছাড়াও রাজারহাটের আইন শৃঙ্খলার অবস্থা এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে রিসর্টের মধ্যে যুবতীকে নিয়ে গিয়ে মাদক খাইয়ে ধর্ষণ করা হচ্ছে, তার কোনো মেয়েদের কোনো সুরক্ষা নেই রাজারহাট গোপালপুরের বিস্তীর্ণ অঞ্চলে। আমরা রাজারহাট গোপালপুর একটা এত ধনী ব্যক্তিদের জায়গা, এত বড় মিউনিসিপ্যালিটি মানে বিধাননগর কর্পোরেশনের, কিন্তু সাফাইয়ের কোনো কাজ হয় না, সাফাই কিছু হয় না, নোংরায় ভরে গেছে এলাকা। এছাড়াও নিয়োগ দুর্নীতি নিয়ে বিধায়ক অদিতি মুন্সির স্বামী দেবরাজ চক্রবর্তীর বাড়িতে CBI হানা দিয়েছে। আমরা এটাও দেখেছি, এটাও সমস্ত সংবাদপত্রে বেরিয়েছে। এটা লজ্জা যে আমাদের রাজ্যের বিধায়ক এবং বিধায়কের বাড়িতে CBI ঢুকছে, সেগুলো নিয়ে তা নিয়ে ওদের কোনো উত্তর নেই। ওখানকার কাউন্সিলর সন্দীপ বাগুইয়ের নেতৃত্বে পুকুর ভরাট হচ্ছে একদম মানুষের সামনে, মানুষকে এটা বলে দেওয়া হচ্ছে, কিন্তু বিচার ব্যবস্থা প্রশাসন এমন একটা চুপ করে রয়েছেন যে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কাউন্সিলর 6 নম্বরের কাউন্সিলর সম্রাট বড়ুয়ার নেতৃত্বে সেখানে পুকুর ভরাট হচ্ছে। একটা অদ্ভুত অবস্থার মধ্যে দিয়ে রাজারহাট গোপালপুরের বিস্তীর্ণ অঞ্চল যাচ্ছে, কেষ্টপুরের অঞ্চল জলের তলায় ডুবে যাচ্ছে। কোনো মানুষের জন্য যে কাজগুলো পুরসভার করা দরকার, সেই সুষ্ঠু পরিষেবা কোনো কাজ রাজারহাট গোপালপুরে হচ্ছে না। এটা আমরা অদ্ভুতভাবে দেখছি এবং শুধু দুর্নীতিতে ভরে গেছে। কৈখালির মোড় থেকে কৈখালির সেফ হোম নিয়ে মানুষের মনে, ওখানে একটা সেফ হোম তৈরি হয়েছে, সে নিয়েও মানুষের মনের মধ্যে ক্ষোভ উঠেছে। এই অবস্থায় রাজারহাট গোপালপুরের বিস্তৃত অঞ্চলে চলছে, তাই রাজারহাট গোপালপুরের মানুষের মনের মধ্যে ক্ষোভ, সেই ক্ষোভটাই আমরা মানুষের সামনে তুলে ধরলাম।